নমস্কার। আসলে আমার সাহিত্যিক যে একটা যাপন, সেটা কিন্তু জীবনের একটা পরিক্রমা বলতে পারো। আমি একটা স্বামী বিবেকানন্দের কথা সবসময় মেনে চলি। সেটা হলো সত্যের মধ্যে দিয়েই সত্যকে দেখতে হবে। তা এই সত্যটা কিন্তু সর্বস্তরে সর্বপ্রকারে আমাদের মধ্যে বিরাজমান থাকতে পারে যদি আমরা তার প্রতি সত্যনিষ্ঠ হই। তো হয়েছে কি, আমি একটু ছোটবেলা থেকেই দেখতাম আমাদের পরিবারে একটু সাংস্কৃতিক পরিবেশটা বেশ পরিচ্ছন্নই ছিল। সেখান থেকে আমার কিছুটা অনুপ্রেরণা। পরবর্তী সময় আমার স্কুল জীবন শেষে প্রথম কলেজ জীবন, তখন তো তোমাদের মতো এখনকার মতো হায়ার সেকেন্ডারি ছিল না, আমাদের সময় ছিল, ওটাকে বলা হতো প্রি ইউনিভার্সিটি। তো স্কুল থেকে সরাসরি আমরা কলেজে। এবার এই কলেজে পড়ার সূত্রে আমার জীবনে এসেছিলেন আশীর্বাদের মতো আমার একজন প্রফেসর, বাংলার অধ্যাপক শিবতপন ভট্টাচার্য মহাশয়। ওনার সঙ্গে আমার একটা, আমি অনেক ছোট ওনার, কিন্তু তবু একটা বন্ধুত্বের একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল দুজনের দিন যাপনের মধ্য দিয়ে। তো ওনার কাছ থেকে সাহিত্য কি জিনিস, সাহিত্য কত গভীর হতে পারে এবং সাহিত্যকে কে আমাদের মধ্যে প্রবাহিত করছেন, এই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমার ওই অধ্যাপক স্যার আমাকে একদিন জোর করেই বসিয়ে গল্প শোনার মতো বলেছিলেন, তোমাকে আজকে আমি রবীন্দ্রনাথ বলবো, তোমার শুনতে হবে। আমরা তখন অল্প বয়সে, রবীন্দ্রনাথ শোনার মতো অত ধৈর্য কোথায়, একটু এদিক সেদিক চঞ্চলতা ছিল। স্যার আমাকে চোখ রাঙালেন, আমি ঠিক আছে চুপচাপ বসলাম। সেটাই সূত্রপাত। তো সেখানে সেদিন স্যার আমাকে বলেই চলেছেন আর আমি বসে শুনছি। আর সেদিনের সেই 3 ঘন্টা আমার মনে হচ্ছে আজকেও আমার জীবনে বয়ে চলেছে। জীবনে গল্প হোক, কবিতা হোক, নাটক হোক, এটা সাহিত্যের সঙ্গে রিলেটেড, এটা আমি বিশ্বাস করি। এবং এটার জন্য আমাকে একটু পরিশ্রম করতে হবে অবশ্যম্ভাবী রূপে। এবং তার জন্য সাহিত্যকে শুধু আমার পরিমণ্ডলে যেটুকু আছে আমি সেটুকুতেই থাকবো, এটা কিন্তু হতে পারে না। সুতরাং সাহিত্যকে আমরা বিশ্ব সাহিত্যের সঙ্গে একটা মিলন স্বরূপ আমরা যদি ধরতে না পারি, তাহলে কিন্তু আমি সাহিত্যের ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত পিছিয়ে থাকবো, অনেক যোজন পর্যন্ত আমি পিছিয়ে থাকবো। যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, তোমরা সবাই জানো, ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে রবীন্দ্রনাথের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব ঘটেছিল। কিছুটা পরবর্তী, মানে ওই সময়েরই খুব নিকটবর্তী একটা সময়েও রবীন্দ্রনাথ অনুভব করতে পেরেছিলেন এই সরাসরি জাতীয়তাবাদী আন্দোলনের নায়ক উনি হওয়ার জন্য জন্মগ্রহণ করেননি। ওনাকে অনেক বহু জনের সঙ্গে, বহু মিলনের সঙ্গে ওনাকে মিলন ঘটাতে হবে, যার জন্য উনি একদম জীবনের শেষে বলাকাতে এসে তার একটু আগে গীতাঞ্জলি পর্বে উনি বলেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও পরিশোধ। এই যে তার দর্শনটা, এই দর্শনের থেকেই রবীন্দ্রনাথ ফিল করেছিলেন জাতীয়তাবাদ আপ টু সাম এক্সটেন্ট তোমার কিছুটা সক্রিয় থাকতে পারে মানুষের মধ্যে,
তারপরে এটা মানুষের কাছে অভিশাপ স্বরূপ নেমে আসে, যার জন্য রবীন্দ্রনাথ চলে গেছিলেন বিশ্ব মানবতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধে, এবং সেখান থেকেই ওনার যে নোবেল প্রাইজ সেটা ছিল গীতাঞ্জলি। গীতাঞ্জলিকে আমরা হয়তো অতটা উচ্চ পর্যায়ের কাব্য ধরব না, কিন্তু পরবর্তী কাব্য গীতাঞ্জলির পরে গীতিমাল্য, গীতালি এসব আছে। এছাড়া তারপরে যখন বলাকাতে এলেন, বলাকা পর্বে রবীন্দ্রনাথকে আরও একটা নোবেল এমনিই দেওয়া উচিত। অপেক্ষা কার জন্য? অপেক্ষা আমার প্রাণের সেই প্রাণস্পদ বা জীবন দেবতা, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, সেই জীবন দেবতা উনি তো ঈশ্বর না, কিন্তু সরাসরি তোমরা যেমনভাবে বলবে যে ঈশ্বর জীবন দেবতা নট দ্যাট, তার অনেক গভীরে জীবন দেবতা স্পর্শ রবীন্দ্রনাথ অনুভব করেছেন তার জীবনে, যার জন্য তিনি বলতে পেরেছিলেন জীবন দেবতার পাঠা। আমাদেরও ওই অতটুকু অপেক্ষা থাকে, এরপর আমি কি পাবো, এরপর আমি কি আমাকে ধরতে পারবো। এই যে অন্বেষণটা, এই অন্বেষণ ছাড়া সাহিত্য হয় না। বিবেকানন্দ সারা ভারতবর্ষ, পৃথিবী ঘুরেছিলেন। সারা ভারতবর্ষ তো উনি পায়ে হেঁটে চলেছিলেন। কেন, কিসের জন্য? কিছু একটা অন্বেষণ। সেই অন্বেষণটাই ছিল স্বামীজির প্রকৃত অন্বেষণ। আমাদেরও, আমরা তো স্বামীজির লেভেলে কোনোদিনই যেতে পারবো না। ওই প্রতিভা, ওটা তো আলাদা জিনিস, কিন্তু তার থেকে ক্ষুদ্র একটা বালিকণার মতো যদি আমি ধরি, তাহলে আমার এই যে চলা, এই চলার মধ্যে আমার অন্বেষণ আমার নিজের সাহিত্য, অন্বেষণ আমার বিশ্ব সাহিত্য। সেখানে চলে আসছে কিন্তু অনেক কিছু, যেমন সেখানে চলে আসবে বিজ্ঞান, সেখানে চলে আসবে সমাজ চেতনা, সেখানে চলে আসবে তোমার দর্শন। এবং প্রাচীন কাল থেকে, যেমন ধরো গ্রিস থেকে শুরু করে, আমাদের উপনিষদ থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং একদম সর্বাধুনিক সময়ে ফরাসি দেশের যে সমস্ত বিশাল সব দার্শনিক জন্মগ্রহণ করেছেন, তাদেরকে যদি তুমি তোমার অনুভবে ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু হারাবে। আমি কখনোই বলতে পারবো না আমি কিছু একটা পেয়েছি। আমি কিন্তু অন্বেষণ করছি। অন্বেষণ করতে 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 আমি রবীন্দ্রনাথে পৌঁছেছি। সেখানে আমি দেখলাম অতল সাগর, অতুলনীয় সব রত্ন ভাণ্ডার। প্রথম থেকে শেষ অবধি রবীন্দ্রনাথের যে জীবনচর্যা ছিল, সেখানে আমাদের সঙ্গে, আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে সেটাকে নেওয়ার ক্ষমতা খুব আমার মতো মানুষের তো নেই। আমি চেষ্টা করেছি অনেক। রবীন্দ্রনাথ স্মরণ কবিতা, স্মরণ কাব্য গ্রন্থে উনি ওনার স্ত্রী মৃণালিনীর জন্য কিছু কবিতা লিখেছিলেন। সেগুলোকে কি বলবো, সেটা তো জীবন দর্শন, আলাদা একটা জীবন দর্শন। কি করে হলো এই যে ছোট ছোট জায়গাগুলো, এটা আমি খুঁজতে খুঁজতে আমি এক জায়গায় দেখলাম যে আমাদের আধুনিক সাহিত্যটা কোথায় এসে দাঁড়িয়েছে। এখানে কি আমরা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছু করছি? এই উত্তর আধুনিকতাবাদ নিয়ে নানান বিভ্রান্তি আমাদের সাহিত্য মহলেই ছড়িয়ে রয়েছে। এটার সম্বন্ধে একটু সামান্য তোমাকে একটু ঐতিহাসিক পর্যায়ে আমি চলে যাচ্ছি।
উত্তর আধুনিকতাবাদ কোনো আধুনিকতার প্রতিদ্বন্দ্বী নয়। প্রথম কথা, এই শব্দবন্ধটা তৈরি হয়েছিল ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, কোথাও নয়। যখন উত্তর আধুনিকতার মনস্কতায় সব কিছু দার্শনিকরা লিখে চলেছেন, একজন ফুকো, মিশেল ফুকো, জাক দরিদা, দলওয়েজ, এরা কেউই এই পোস্ট মডার্ন কথাটা উচ্চারণ করেননি। সবচেয়ে আশ্চর্যজনকভাবে 1930-1929 এরকম একটা সময়ে স্পেনে তখন উনুনো এবং আরেকজন ওর্তেগো, এরা তখন খুব মানে সাহিত্য জগৎকে পরিচালিত করছিল দাপটের সঙ্গে। ওই সময় ওদের এক বন্ধু, ও কিন্তু কবিতাও লিখতো না, সাহিত্য করতো না, ওদের এক বন্ধু এই পোস্ট মডার্নিজম শব্দটা স্প্যানিশে প্রথম সে ইউজ করে, এই জন্য যে ওদের লেখাগুলি, ওই মিগুয়েল উনানো আর ওর্তেগো, ওদের লেখাগুলোকে ও একটা বিশেষ বিশেষণ দিতে চাইছিল যে এত ভালো, আমি কিভাবে এটাকে ভালো বলবো। এই ভালো বলার একটা যে উত্তেজনায় সে পোস্ট মডার্নিজম কথাটা প্রথম স্প্যানিশ ভাষায় চালু করেছিল। সেটা 1930-29 এরকম একটা সময়। এর পরবর্তী সময়, আফটার দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের পর এটা আমেরিকায় গেল। আমেরিকায় তখন একজন বুদ্ধিজীবী খুব নামকরা ইহাব হাসান, উনি এই শব্দবন্ধটা নিয়ে চর্চা শুরু করলেন এবং এই মিশেল ফুকো, জাক দরিদা, এদের লেখার উপর ভিত্তি করে তিনি এটাকে পোস্ট মডার্নিজমে দেখতে পেলেন এবং এখান থেকে এই শব্দটা পরবর্তী সময়ে লিওতর, উনি আরেকজন দার্শনিক লিওতর, জাঁ ফ্রাঁসোয়া লিওতর, উনি এই শব্দবন্ধটা পরবর্তী সময় ইউজ করেছিলেন এবং এটা নিয়ে উনি ফ্রান্সে চলে এসেছিলেন। এর আগে কানাডার একটা সাহিত্যিক একটা সে তৈরি করতে গিয়ে, সাহিত্যিক পরিবেশের উপর একটা গবেষণা তৈরি করতে গিয়ে এই শব্দটাকে উনি ইউজ করেছিলেন এবং পরবর্তী সময় উনি এটা ফরাসি দেশে চলে আসে এবং তার পরবর্তী সময় এইটা জনসাধারণ মানে সাহিত্য, দর্শন, সাহিত্য সর্বত্র এটা প্রয়োগ হতে থাকে। গদ্য কবিতার ব্যাপারে আমি বলতে পারি, গদ্য কবিতার মধ্যে একটা সাংগীতিক ব্যাপার আছে। সেটা যারা তৈরি করতে না পারে তাহলে এটা সরাসরি গদ্যই হয়ে যাবে, এটা কবিতা কোনো সময়ই হবে না। এই ব্যাপারটা আমাদের জানতে হবে যে সাংগীতিক ব্যাপারটা কি, অর্থাৎ আমি শব্দ যোজনা এমনভাবে শব্দ চয়ন করছি বা এমনভাবে শব্দ প্রয়োগ করছি যে প্রয়োগের মাধ্যমে আমার এটা গদ্য হয়েও পদ্য হয়ে উঠছে। এখানেই গদ্য কবিতার সার্থকতা এবং এখানে আমি জ্যোতিচিহ্নগুলিকে আমার স্বাধীনতা অনুযায়ী আমি প্রয়োগ করতে পারছি। আর একটা কথা, উত্তর আধুনিকতা, যেটা আমি তো পরে আসছি রবীন্দ্রনাথ সমস্ত উত্তর আধুনিকতার মহাগুরু বলা যেতে পারে, যদিও ওনার সময়ে এই শব্দবন্ধটা আমরা ব্যবহার করতাম না, আমাদের সাহিত্য আলোচনা হোক বা যাই হোক লেখালেখিতে আমরা ব্যবহার করতাম না, কিন্তু উনি যেভাবে সাহিত্য রচনা করে গেছেন সেখানে সমস্ত আধুনিকতাকে মানে একটা পারপেচুয়াল আধুনিকতার রূপ তিনি রেখে গেছেন, যার ফলে আজকের যুগে, ডিজিটাল যুগে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে আমরা সরিয়ে দিতে পারছি না। কেন? কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমাদের সাহিত্য একটা বিগ জিরো।
কল্লোল যুগের মধ্যে তার মানসিকতাটা যদি আমরা ধরতে পারি, কল্লোল যুগে সেখানে কিন্তু সমস্ত মানে কি বলবো বৃহৎ আকারের কবি সাহিত্যিকরা ছিলেন, বুদ্ধদেব বসু টসু, এরা মারাত্মক ধরনের এদের প্রতিভা। কিন্তু মানসিকতার মধ্যে একটু রবীন্দ্র মানে অসুয়া ভাব চলে এসেছিল ওদের মধ্যে, যে না আমরা রবীন্দ্র ব্যতিক্রমেই কিছু করতে চাইব। পরবর্তী সময় কিন্তু সবাই স্বীকার করে নিয়েছেন ওটা সম্ভব নয়। রবীন্দ্রনাথের কথাই বলি, ছোট গল্পের ক্ষেত্রে উনি বলেছিলেন, শেষ হইয়াও হইল না শেষ, কথাটা অনুভব করতে হবে। অ্যাকচুয়ালি উনি কি বোঝাতে চাইছেন? শেষ হইয়াও হইল না শেষ মানে আমি একটা গল্পকে যেখানে এসে শেষ হচ্ছে সেটা কিন্তু গল্প তার নিজস্ব তাড়নায় শেষ হচ্ছে। ছোট গল্প লেখক শেষ করছে না, কিন্তু লেখক এখানে একদম মানে নিরপেক্ষ হয়ে আছে, তার এখানে কোনো ভূমিকাই নেই। একটা চরিত্র সে যে প্রথম থেকে শেষ অবধি তার যে জার্নিটা গল্পের মধ্যে, সেখানে লেখকের কোনো ভূমিকা নেই। লেখক শুধু স্টার্ট করে ওই সিগন্যালটা দিয়ে দেয়, স্টার্ট হয়ে গেল, চরিত্রের মতো এগোতে থাকে। যেখানে গিয়ে শেষ হলো, এবার পাঠক তুমি বুঝে নাও। লেখকের কোনো দায়িত্বই নেই পাঠককে বলার এরপরে না এটা হবে, ওটা হবে, সেটা হবে। অন্বেষণ আমার ভেতরেই আছে, আমি হয়তো প্রকাশ অন্যভাবে করি, নানানজন নানানভাবে প্রকাশ করে, আমি নিজের মধ্যে রাখি। আমার মধ্যে একটা সবসময় একটা অনুরণিত হতে থাকে সেই রবীন্দ্রনাথের কিছু কবিতা, যেগুলি আমার অনেক সময় লাইন একদম স্পষ্টভাবে মনে না থাকলেও তার তো ভাবটা মনে থাকে। নমস্কার, আমি রূপালী দত্ত। বিবাহের পর থেকে ওনাকে দেখছি আমি, খুব নাটক নিয়েই ও সবসময় ব্যস্ত থাকে। মানে খুবই ভালো লাগে আর কি ওই নাটকটা করা। সবসময় নিজেই লিখতো, নিজেই এটাকে আবার মঞ্চস্থও করতো ওদের সাথে, বন্ধুদের সাথে। তারপর দীর্ঘদিনও চাকরির মধ্যে বাইরে ছিল, যার জন্য নাটক নিয়েও কোনো সময় মানে সেইভাবে ব্যস্ত থাকতে পারেনি। তারপর অবসর সময়ে সে অনেক মানে সেই সময়টা খুঁজে পেয়েছে নাটক করার জন্য। পরবর্তী সময়ে সে কবিতা, গল্প সব কিছুই মানে নিজের আয়ত্তের মধ্যে এনেছে, লিখে এবং নানা জায়গায় সেটা কি বলবো সেখানে করছে আর কি। এখন ওদের একটা সংগঠনও আছে, সেই সংগঠনে সবসময় ও প্রোগ্রাম করে, যে কোনো ইয়েতে যায়, সবাই ডাকে, অনেক নানা রকম কথা বলতে কি। আমি সবসময় ওর গল্পগুলো পড়ি, ও যখন নাটক লেখে বা গল্প লেখে আমাকে পড়ায়, আমাকে শোনায়, এবং আমি খুবই এটা মন দিয়ে পড়ি। এবং ওর যদি কোনো ভুল হয়, অনেক সময় হয়তো আমি সেরকমভাবে, আমার কাছে তো আমি সেরকমভাবে জানি না কিছু, কিন্তু অসুবিধা হলে আমি সেটা বলে দিই যে এটা মনে হচ্ছে অন্যরকমভাবে লিখলে ভালো হয়। এবং দেখে, অনেক সময় পাল্টায়, অনেক সময় বলে যে না এটাই ঠিক আছে, এটা ঠিক। আসলে সবসময় ও পেছনেই থাকতে ভালোবাসে, সবসময় ও লিখতে না, লেখার ইচ্ছা থাকলেও মানে মানুষের কাছে প্রকাশ করতো না। কিন্তু আমার মেয়েরা খুব ওকে মানে লেখার জন্য খুব উৎসাহ দিত, লিখো এবং সামনে সবার সামনে এটাকে পড়ো। সবাই সবসময় বলতো, বাবা তুমি এগুলো কেন মানুষকে শোনাও না বা কোনো অনুষ্ঠানে এগুলো করো না। তারপরে সেই প্রথম বইটা ওই আমার মেয়ের জামাই ওরাই জোর করে প্রকাশ করলো, কবিতার বই। আর প্রচ্ছদ আমার বড় মেয়েই করে, বড় মেয়ে সব বইগুলোরই প্রচ্ছদ আমার মেয়েই করেছে। যার জন্য তাছাড়া এমনি কমেন্টটা নিজে নিজে ফোন করে বলবে কোনো কিছু ভুল বা কোনো কিছু ইয়ে হলে, কিন্তু ফেসবুকে ওরা দেয় না, বলে নিজের মানুষ, সেটা ফেসবুকে দিলে খুব একটা ভালো লাগে না। কোনো কিছু ভুল ত্রুটি বা কোনো ইয়ে হলে, ভুল ত্রুটি তো না,
সেটাই না, কিন্তু মানে এমনিতেই ভালো লাগলো, খারাপ লাগলো। আর আজকেও যে এই অনুষ্ঠানটা হবে সেটা ওরা শুনে আর কি মানে খুবই আনন্দ, মানে সেটার জন্য আর কি মানে ওদের আনন্দটা মানে সামনে নেই, কিন্তু ওরা সেই আনন্দটা ওখান থেকেই আর কি আমাদেরকে বলছে আর কি কি করবে আর কি সেটাই। নীরব আকাশ, মুখোমুখি তুমি আর আমি, কি কথা আমরা বলবো তার মহড়া চলে মনে মনে। ওদিকে আকাশ থেকে ঝরে পড়ছে শুধু নীরবতা, এক মুঠো আঁধারে ঘেরা মুখোমুখি দুটি প্রাণী। আকাশের চাঁদ পর্দায় ঢেকেছে মুখ, তারাদের দেশে তারারা উধাও। মেঘেরা জানে না মেঘেরা কোথায়, শুধু আমরা দুটি প্রাণী, দুজনেরই থরথর কাঁপে বুক। নীরবতা যেন নিজেকে ভেঙে ভেঙে কত সশব্দ কথকতার আলপনা এঁকে যায়। কেউ বোঝে না সেই নীরব রাতের বাণী, শুধু কেঁপে কেঁপে ঝড়েরা থাকে থেমে। তবুও মুখোমুখি বসে দুজনে কি কথা হয় কে জানে। ঝড় কি উঠল, ঝড় কি উঠবে, উত্তর নেই কোথাও কোনোখানে। নীরবে বসে মুখোমুখি দুটি প্রাণী দুজনে। অবশেষে নীরবতা আঁধারের মুখ জুড়ে রেখে যায় লাজে রাঙা উদয়াচলের দিগন্ত রেখা। মুখোমুখি দুজনের শেষ হয় নীরব কথকতা, এখন শুধু আলোর সাগর দেখা। অন্য পৃথিবী, প্রেম, নারী আর প্রকৃতি। এছাড়াও আছে আরও এক পৃথিবী। এই অন্য পৃথিবীর কথা আজ আর কেউ বলে না, বলতেও চায় না। অন্য পৃথিবীর রং নাকি কর্কশ, কবিতায় ঠিক আসে না তেমন রস। ওই অন্য পৃথিবী জুড়ে সেই নারীর রঙিন চপলা রং। ওই অন্য পৃথিবীতে নেই কোনো শরীরী ভাজের ঢং। যারা কবিতায় প্রেম আর নারীর নগ্ন ইশারায় মগ্ন, তারা বলেন অন্য পৃথিবীটা মাকা, দুঃখটা বড় নগ্ন। যে পৃথিবীটায় যুদ্ধের মারণ অস্ত্রে শিশুর পাঁজর চিরে যায়, যে পৃথিবীটায় ভুখা মিছিলে খাবারের দাবি জানায়, যে পৃথিবীতে দুর্নীতি শাসক মানুষকে শাসন করে, যে পৃথিবীতে গৃহবধূ একা আগুনে পড়ে, যে পৃথিবীতে অসহায় শিশুকন্যা খুন হয়ে যায়, যে পৃথিবীতে নির্ভয়ারা ধর্ষিতা হয়ে যায়, সেই পৃথিবীটা প্রেমিক কবির কাছে আঁধারেই থেকে যায়। সে কবির ভয় অন্য পৃথিবীর যন্ত্রণার রং সইবার নয়। তবু আমি বারবার ফিরে যাব সেই পৃথিবীতে, যার যন্ত্রণার আঁচ আমি নেব বুক ভরে। যুদ্ধে আধা মৃত শিশুটিকে নেব বুক তুলে, আঁচ নেব তার কষ্টের সবটুকু প্রাণ ভরে। প্রকৃতি আর প্রেম দিয়ে যদি হয় আমার এক পৃথিবী জানা, বুভুক্ষু হাহাকার আর পাঁজর চিরে শরিত ধারা আর ফুটপাতের নগ্ন শিশু আমার অন্য পৃথিবীর ঠিকানা। সেই হারানো সেতু কত আর ফাটল সারাবে, যুগ থেকে যুগ গেল শুধু ফাটল তৈরি করে গেলে। কত আর ফাটল সারাবে, কত আর ইট সুরকির ওপর আগুনে গলা পিচ ঢালবে। তলের দিকে তো এতটাই গুপ্ত ফাটল, উপরে শুধু গনগনে পিচ ঢালার মাতন। একটু দেখো, পিচ ঢালাই হয়ে তোমার ভেতরের হৃৎপিণ্ড হয়ে যাচ্ছে ফাটলে ফাটলে ফোঁপড়া। একটু দেখো, যেখানে পিচ ঢালার কথা সেখানেই গর্ত খুঁড়ে তুমি গর্তেই দাঁড়িয়ে নিজের মুখে পিচ ঢালছ না তো। একটু দেখো, মুখ পুড়ে গেলে মুখের বড় অপমান সইতে হয়। মুখ পুড়ে পুড়ে মুখে শুধু অপমানেরই দীপ। একটু দেখো, ফাটলে পিচ ঢালাইয়ের আগে অদৃশ্য এক সেতু খোঁজো। দেখো মানব বন্ধনের জন্য সেতুগুলি জরুরি কিনা। দেখো ইসরায়েলের বোমায়
প্যালেস্টাইনের বিধ্বস্ত শিশুটা যেন সেতুটা রোম পায়। একটু চেষ্টা থাকলে দেখবে রুশ আতঙ্কগুলি আর ইউক্রেনের মাটিতে ভয়ের ফাটলগুলিতে গরম বিটুমিনের ড্রাম গুঁজে দেবে না। ফাটল খুঁড়তে যেও না, অদৃশ্য সেই সেতুটা খোঁজো। আবহমান কাল ধরে যাকে হারিয়ে বসে আছো তাকে খোঁজো। হৃদয় গভীরে আর কত হিংস্রতার ফাটল খুঁড়বে। সেতু খোঁজো, ফাটল বুঝে আসবে। বিটুমিনের অপচয়ে আর ব্যস্ত হতে হবে না, শুধু ভালোবেসে ভালোবাসার সেতুটা খোঁজো। বন্ধু, বন্ধু বড় বেশি অবেলায় দেখা দিলে আবার। কি বলবো বলো, আলিঙ্গনে জড়িয়ে ধরি সে শক্তিও নেই অবশেষ আর। বড় অসহায় বলতে পারো। এ এক কালবেলা কেড়ে নিয়েছে সব আশা, যেন শূন্যে ভাসিয়েছি ভেলা। এইখানে আমার হৃৎপিণ্ডে তোমার হৃৎপিণ্ড, আলিঙ্গনে আলিঙ্গনে কত হয়েছিল আমাদের সুখ যাপন। আজ খুঁজে দেখো, নেই নেই, হৃৎপিণ্ডটাই নেই। সব উষ্ণতা লুঠে নিল একটা কালবেলা। চারদিকে অমানবিক এক কালো ধোঁয়া, এদিকে যুদ্ধ ওদিকে যুদ্ধ। কোথায় বুদ্ধ, কোথায় ভগবান বুদ্ধ? বন্ধু হে, আজ খুন হয়ে যাচ্ছে বন্ধু বন্ধুর মুখোশে। আজ তুমি মুখোশে ঢেকে আসনি তো বন্ধুর বেশে। তবুও বলি, এসো বন্ধু হে আমার, আলিঙ্গনে বাঁধি আবার। তুমি তো বলেছিলে কতবার, কত শত সহস্রবার, মৃত্যুর খাত থেকে বন্ধুই ঈশ্বর হয়ে আসে। আলিঙ্গনে বন্ধুকে জীবনের স্রোতে টেনে এনে উজানে নির্ভয় আর নিরুদ্বেগে ভাসে। প্রেমের পরশ, তোমায় দেখে জাগলো মনে প্রেমের ফুলবু ধারা। সেই ধারাতে উথাল ঢেবে হলাম পাগল পাড়া। এরপরে তাকিয়ে দেখি কোথাও তুমি নেই। লড়াই করতে গিয়ে কোথাও দিশা পাই না আমি। একটা আমার ব্যবসা ছিল, চপমুড়ির দোকান। পটল তুলল সেটাও বাপু, সংকটে মোর জীবন। এখন আমার রোজগার শুধু শ্রমিকের ঘাম বেচে। তবু প্রেম আমি চালিয়ে যাব সকাল সন্ধ্যা যেচে। এসব ভেবেই তোমার কাছে প্রেমের নাটুকে পনা। তুমি বললে শ্রম দেবে না প্রেম দেবে, কিছুই তো নেই জানা। শ্রমেই যেন প্রেমের মূল্য মেটাতে চাই আমি। শুধু বলো, এই সংগ্রামে সাথী হতে রাজি আছো তুমি? প্রেম কি শুধু বর্ষা ঋতুর মিষ্টি শ্রাবণ ধারা? প্রেম যেন এক ঘামে ভেজা উথাল দিশাহারা। শ্রমের মাঝে প্রেমের মুক্তি, শ্রমেই জীবন সুধা। শ্রমের মধ্যে তোমায় পেলে মিটবে আমার ক্ষুধা। জানি আমি প্রেম বুঝি আর প্রাচীন যুগের স্বর্গসুধা নয়। বাস্তবেতে প্রেম এখন ফ্যাশন আর চরম বৈভবময়। বৈভবেতে খুঁজো না আমায় মাটির ঘরে জীবন। মাটির মানুষ আমি যেন মাটি আমার প্রেম। সেই প্রেমেতেই রাঙিয়ে নিতে এসো মাটির কাছাকাছি। শুরু হোক তোমার আমার ভালোবাসাবাসী। ভেন্টিলেশন, ভেন্টিলেশনে শুয়ে থাকা শব্দগুলি শেষ পর্যন্ত আর সাড়াই দিল না। ডাক্তারবাবুরা বললেন দুঃখিত এবং সরি, আপনার শব্দেরা মৃত, কবিতার জন্ম সম্ভব নয়। আমি শটান বলে দিলাম, ডাক্তার সাহেব, এটা আপনাদের হীন এক মানসিক বিকার। আমার শব্দদের আপনাদের পছন্দ ছিল না, তাই এই কূট ব্যবহার। ভেন্টিলেশন মেশিনে কিছু জল হাওয়া দিয়ে প্রাণের পরশ দিন। মেশিনের রোগী ঘাতক বদনাম ঘোচান। একটু নিভৃতে বসে ভাবুন, কত কত কবিতাকে আপনারা
কথার মার পেঁচে ভেন্টিলেশনে ছুঁড়ে মেরেছেন। ভাবুন ডাক্তার সাহেব, ভাবুন।